আসসালামু আলাইকুম। এমনিতে আমাদের পাহাড়ের অবস্থা তো ভালো না, ভালো না বলতে কোনো দিক থেকেই ভালো না। সেখানে মূল যারা জাতিগোষ্ঠী আদিবাসী যারা আছেন তারা ভালো নেই, তারা কোনো অর্থেই ভালো নেই। তারা কোনো সরকারের সময় যে ভালো ছিল সেটা বলার জন্য নেই। যে কোনো সরকারের সময় এসে তারা, যারা আমরা বাঙালিরা আদিবাসীদের সঙ্গে গিয়ে চলি মিশি, যারা গহীন জঙ্গলের ভেতরে যাই, প্রত্যন্ত পাহাড়ি এলাকায় যাই, আমরা জানি যে আদিবাসীরা ভালো নাই। এটা মোটা দাগে উত্তর, ভালো নাই। এখন কোথায় কোথায় ভালো নাই জানতে চাইলে অন্য আরেকটা আলোচনায় নিশ্চয়ই সেগুলো তুলে ধরতে পারবো। তবে সেখানে বাঙালিরাও ভালো নাই, বাঙালিরাও ভালো নাই। বাঙালিরাও আদিবাসীদের ওই যে তাদের উপরে যে স্টিম রোলার চলছে, এটার পাল্টা একটা প্রতিক্রিয়া আছে। এবং সারাক্ষণই একটা পাহাড়ি বাঙালি একটা এই বিদ্বেষ, মানে এক অংশ আরেক অংশের প্রতি এত বেশি বিদ্বেষ আর ক্ষোভ, সেটা বলার মতো না। এর বাইরে নতুন উৎপাত পাহাড় ঘিরে, নতুন উৎপাত না, পুরানো উৎপাত তো ছিল। জেএসএস, ওই জনসংহতি সমিতি, ইউপিডিএফ, ইউনাইটেড পিপল কি ডেমোক্রেটিক ফ্রন্ট বা সামথিং, ইউপিডিএফ, এদের মধ্যে যে মারামারি বাজাবাজি, সেটার সাথে এসে যোগ দিচ্ছে কুচি সিং, আরাকান আর্মি। আরাকান আর্মি থানচির ভেতর পর্যন্ত ঢুকে গেছে এই সরকারের সময় জামাই আদরে। তার বাইরে সরকার তো বলে ইন্ডিয়া নাকি এখানে যেমন অস্ত্র দিচ্ছে, স্বরাষ্ট্র উপদেষ্টার মতো পদে থেকে পড়েছে এবং অস্ত্র ঢুকছে। আর মরার উপর খরার ঘায়ের মতন এবার আমাদের লাইখুংছড়ির দিক থেকে রোহিঙ্গা সন্ত্রাসীরা, রোহিঙ্গারা, আমি আপাত মস্তক পুরোটারই আমি নেগেটিভ ভাবে দেখি। এদের ওই যে আরসা আরাকান আর্মি হ্যান ত্যান ভাগাভাগি আছে, এরা সবগুলো এক জাতের। এরা মিলে আমাদের লাইখুংছড়ি হয়ে বান্দরবনটাকে আরো অস্থির করে দেওয়ার মতন অবস্থা। সেই সময় আমাদের সামনে এই প্রতিবেদন যখন আসে তখন আটকে ওঠার মতো না, একেবারে আটকে ওঠার মতন। যে গোপন প্রতিবেদন, পাহাড়ে অস্ত্রের ঝঞ্ঝানি, উচ্চ ঝুঁকিতে দেশ। আপনি কি চিন্তা করতে পারছেন কি ধরনের কথা বলা হচ্ছে? এটা বলা হয় না যে আমাদের দেশে যদি বড় কোনো গন্ডগোল সামনে আসে তাহলে সেটা পাহাড় থেকে শুরু হবে, যে কোনো দিক থেকে হোক, এটা বহিঃশত্রুর দিক থেকে হোক আর ভেতরের থেকে। মিয়ানমার, মিয়ানমার নিয়ে কি আমরা খুব স্বস্তিতে আছি? খুব বড় আশঙ্কা তৈরি হয়েছে মিয়ানমার দিক থেকে কি বড় কোনো হানা দিতে পারে কিনা মিয়ানমার, মিয়ানমার কি বাংলাদেশের উপরে কোনো সামরিক হস্তক্ষেপ করতে পারে, এরকম কোনো আশঙ্কা আছে কিনা আপনারা ভেবে দেখবেন এবং উত্তর জানার চেষ্টা করবেন। আবারও অস্থির হচ্ছে বাংলাদেশ মিয়ানমার সীমান্ত। সম্প্রতি মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাত নতুন করে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা, সীমান্ত ব্যবস্থাপনা ও মানবিক পরিস্থিতিকে বড় ঝুঁকির মুখে ফেলছে। আরাকান আর্মি ও মিয়ানমার সেনাবাহিনী তাতমাদাওয়ের মধ্যে চলমান যুদ্ধ যেমন তীব্র হচ্ছে, তেমনি এই সংঘাতে জড়িয়ে পড়ছে বিভিন্ন রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী, যার সরাসরি প্রভাব পড়েছে কক্সবাজার টেকনাফ সীমান্ত, রোহিঙ্গা ক্যাম্প ও আশপাশের এলাকাগুলোতে। আমি যে প্রশ্নটা তুলেছি যে মিয়ানমার কি বাংলাদেশের সঙ্গে যুদ্ধ বাঁধিয়ে দিতে পারে কিনা, মানে বাংলাদেশের দিকে কি সে কোনো মিসাইল তাক করে আছে, এই ধরনের কোনো দুশ্চিন্তায় কি আমরা ভুগবো? সবচেয়ে উদ্বেগের বিষয় হলো এই অঞ্চলের শত শত বাংলাদেশি পাহাড়ি যুবক আরাকান আর্মির পক্ষে যুদ্ধে অংশ নিচ্ছে। প্রশিক্ষণ শেষে তারা আধুনিক অস্ত্রসহ দেশে ফিরে আসছে। সরকারের একটি বিশেষ গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে এই সামগ্রিক পরিস্থিতিকে উচ্চ ঝুঁকি হিসেবে চিহ্নিত করা হয়েছে। ঢাকা পোস্টের হাতে আসা এই প্রতিবেদনে উঠে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য। আপনাদের জানা উচিত, আপনাদের জানা প্রয়োজন এই চাঞ্চল্য। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন এমন পরিস্থিতি বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। যুদ্ধ ফেরত এসব যুবক ভবিষ্যতে সংঘবদ্ধ অপরাধ বা সন্ত্রাসে জড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। তাদের মতে সীমান্ত পেরিয়ে এর অভিঘাত পড়ছে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা, সীমান্ত ব্যবস্থাপনা, রোহিঙ্গা ক্যাম্পের স্থিতিশীলতা এবং সামগ্রিক সামাজিক অর্থনৈতিক পরিস্থিতির উপরে। এই পরিস্থিতি দেশের পর্যটন জেলা কক্সবাজার টেকনাফ এলাকাকে একটি উচ্চ ঝুঁকিপূর্ণ নিরাপত্তা অঞ্চলে পরিণত করেছে। প্রতিবেদনে আরো অনেক 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 সাংঘাতিক তথ্য রয়েছে, তার একটুখানি চুম্বক অংশ আপনাদেরকে জানিয়ে আমি বাদবাকি আলোচনা শেষ করতে চাই। এই প্রতিবেদনে বলা হয়েছে ড্রোন হামলা, সশস্ত্র সংঘর্ষ, অপহরণ, মাদক ও অস্ত্র চোরাচালান এবং ক্যাম্পাস ভিত্তিক অপরাধমূলক তৎপরতা উদ্বেগের আকার ধারণ করতে পারে। প্রতিবেদনটি সরকারের প্রধান উপদেষ্টার দপ্তর ও স্বরাষ্ট্র উপদেষ্টার দপ্তর সহ বিভিন্ন সংস্থায় প্রেরণ করা হয়েছে। পাশাপাশি সীমান্ত দিয়ে নতুন করে মিয়ানমার নাগরিকদের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি ও কোস্টগার্ড সহ আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর তৎপরতার সুপারিশ করা হয়েছে। এখন প্রশ্ন জাগছে বাংলাদেশ সরকার বিষয়টা কিভাবে দেখছে। এই সরকার কূটনৈতিক দিক থেকে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে, টোটালি ব্যর্থ হয়েছে। বহু গপ্প ছেড়েছে, বহু চাপা মেরেছে, সেগুলো যে চাপা এখন প্রমাণ হয়ে গেছে। তার হাতে হাত যে সময় আছে সে ডিরেকশনটা করতে পারে আর কি,
মানে এখন আর করার ইচ্ছা নাই, এটা আমার বলতে হয় যে যদি চাইও এখন ইলেকশনটা করার মতন অবস্থা রেখেছে কিনা। আপনারা জানেন গতকাল আমাদেরকে আলোচক গোলাম মাওলা রনি, সবার পরিচিত রাজনৈতিক বিশ্লেষক, আমাদের একটা অনুষ্ঠানে এসেছিলেন। তার আগে তার সাথে আমার কিছু আলাপচারিতা হচ্ছিল। তিনি বলছিলেন যে ভাই, নির্বাচন যে হবে, একটা সন্তান প্রসব করতে হলে আগে তো প্রসব বেদনা উঠতে হবে, তাহলে না বোঝা যাবে সন্তান প্রসব হবে। তো এখানে তো সন্তান প্রসবের এখানে আর মানে প্রসবের কোনো লক্ষণ নাই এখানে। পাত্র পাত্রী আনুষঙ্গিক যে পরিস্থিতি, তার কোনো লক্ষণই আমরা দেখতে পাইনি। ফলে ইলেকশন কি এই সরকার করতে পারবে? এখন ইলেকশন যদি সে না করতে পারে, আর তারপরেও যদি 2-4 মাস লিঙ্গার করে এই সরকার, অথবা ইলেকশন করে ফেললেও যদি হয়, তাহলে আর মাসখানেক তার মেয়াদ থাকার কথা। এই সময়ের মধ্যে ন্যূনতম কোনো লক্ষণ নাই যে রোহিঙ্গা সমস্যার একটা একটা সিগনিফিক্যান্ট ডেভেলপমেন্ট সে করে যেতে পেরেছে। সে জাতিসংঘের মহাসচিবকে এনে একটা নাটক করছে এবং সেই নাটকের পুরোই সমাপ্তি ঘটেছে। কোনো মিয়ানমারের সাথে এখন বলতে গেলে কূটনৈতিক সম্পর্কই একেবারে নিশ্চিহ্ন হওয়ার মতো অবস্থা। ফলে বাংলাদেশকে যে ঝুঁকিতে ছিল, সেই ঝুঁকি থেকে আরো ভয়াবহ ঝুঁকিতে, অভিযোগের তীর মিয়ানমারের এখন বাংলাদেশের দিকে, সে অবস্থায় ফেলে রেখে সরকার বিদায় নিতে যাচ্ছে কিনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।